যে কোনো কাজের দায় যদি জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে যদি জামাত সংশ্লিষ্ট বলে একবার মানে একটা আওয়াজ তুলে দেওয়া যায়, তো সেটাকে যে কোনো নিষ্ঠুরতম উপায়ে দমন করা হালাল। এই জিনিসটা তারা প্রথমে দাঁড় করিয়েছিল। এখানে লাজ লজ্জা সংকোচের কোন রকম কোনো স্থান নাই। যে এরকম শত শত শিক্ষার্থী, তরুণ, কিশোর এরা মারা গেছে, খুন হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে, এই সমস্ত হত্যার বিচার কিংবা এটা নিয়ে তাদের পরিবার, তাদের বাবা মার কি অবস্থা, এগুলা নিয়ে খোদ শেখ হাসিনা থেকে শুরু করে তার সাঙ্গপাঙ্গরা কেউ কোনো কথা বলছে না। আপনি যে দেশে আছেন, যুক্তরাজ্য, ব্রিটেন, গ্রেট ব্রিটেন, আর আমি যুক্তরাষ্ট্রে আছি, নিউ ইয়র্কে, আমাদের এই সমস্ত দেশের পলিটিক্যাল কালচার অ্যান্ড প্র্যাকটিস আর বাংলাদেশ, আমাদের যেখানে জন্ম, বাংলাদেশের মতো দেশগুলোর পলিটিক্যাল প্র্যাকটিস তো টোটালি ডিফারেন্ট। তো এখন বাংলাদেশে আরো ডিফারেন্ট। বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক চর্চা, সেটা হলো যে প্রতিপক্ষকে যে কোনো উপায়ে ঘায়েল করে, সত্য মিথ্যা সব মিলায়ে ঘায়েল করে নিজের রাজনৈতিক বেনিফিট নেওয়া। এখানে কোনো নীতি, নৈতিকতা, সততা, লজ্জা, সংকোচ এসবের কোনো বালাই নেই। তো এগুলো তো একটা লেভেল পর্যন্ত ছিল, কিন্তু শেখ হাসিনা গত 15 বছরে এটাকে একেবারে অনেক উচ্চতায় নিয়ে গেছেন আর কি, এই চর্চাটাকে। মানে লজ্জাহীনতা এবং মিথ্যার বেসাতি, এটা যদিও আমি হয়তো এইভাবে না বললেও ভালো হতো, কিন্তু এটা রিয়ালিটি। তো সেই প্র্যাকটিসের জায়গা থেকে শেখ হাসিনা যা করছেন, এর বাইরে অন্য কিছু কিন্তু তার করার কথা না। তার এটাই করার কথা, মানে যে কোনো উপায়ে তিনি তার সর্বোচ্চ রাজনৈতিক বেনিফিট নেওয়া। আর রাজনৈতিক বেনিফিট বলতে কি, তিনি যেভাবে ক্ষমতায় আছেন এই ক্ষমতায় থাকাটাকে অব্যাহত রাখা, এবং এই ক্ষমতায় থাকবার ক্ষেত্রে যত থ্রেট বা হুমকি আছে বা প্রতিবন্ধকতা আছে, সেটাকে বুলডোজ করে ধুলোয় মিশিয়ে দেওয়া, সেটা ন্যারেটিভ দিয়ে, রাষ্ট্রশক্তি ব্যবহার করে সব ক্ষেত্রেই। তো তার এই চেষ্টা তিনি করছেন এবং করে যাবেন। এখানে আমি মনে করি না, আপনি যে বললেন সদিচ্ছার কথা, এইগুলো অবান্তর কথা। সদিচ্ছা থাকবে কেন? এখানে সদিচ্ছার কোনো ব্যাপার স্যাপার নাই এবং থাকার কথাও না। থাকার কথা হলো তিনি ক্ষমতায় আছেন যেভাবে, তিনি সেভাবেই ক্ষমতায় থাকবেন এবং থাকবার জন্য যা যা করার তিনি তাই করবেন। তো এখন আমাদের এই শিক্ষার্থীরা যে একটা অভূতপূর্ব আন্দোলন গড়ে তুলেছিল, এটা শেখ হাসিনা হয়তো কল্পনা করতে পারেনি যে এটা এই লেভেলে যাবে। সেই জন্য আগে থেকে তাদের মানে কিছুটা মানে অপ্রস্তুত অবস্থায় তারা পড়ে গিয়েছিলেন। আমি বলছি যে এরকম আন্দোলন মোকাবেলা করবার জন্য পুরোপুরি প্রস্তুতি তাদের ছিল না, কিন্তু তাদের একটা পার্মানেন্ট প্রস্তুতি আছে। সেটা হলো আমরা যে কোনো পরিস্থিতিতে দমন করে আমরা ক্ষমতায় থাকবো, এটা কিন্তু পার্মানেন্ট তাদের একটা সিদ্ধান্ত এবং প্রস্তুতি আছে। কিন্তু এ ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে এবং তাৎক্ষণিকভাবে এটা কিভাবে মোকাবেলা করতে হবে, সাময়িকভাবে একটা অপ্রস্তুতি তাদের ছিল। সেটা তারা কাটায় উঠবার জন্য শেষ পর্যন্ত কারফিউর আশ্রয় নিয়েছে, বাংলাদেশকে টোটালি কাট অফ করা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলার পথ নিয়েছে। আগে ভাগে প্রস্তুতি থাকলে হয়তো এটা করা লাগতো না। যাই হোক, তো এই কাজটা তিনি করেছে। আমি আপনাকে বলি, এর চাইতে আরো খারাপ কিছু করার জন্য, আরো কঠোর কিছু করার জন্য কিন্তু তারা প্রস্তুত। এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো এখন আসেন যে এরপরে তিনি কি করবেন, বা আপনি আপনি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন বোধহয়, বলুন। হ্যাঁ, পরবর্তী পদক্ষেপ উনি আসলে কি নেবেন? এই যে আচ্ছা, ছাত্ররা একটা আলটিমেটাম দিল, তারপরে এগুলো তো মেনে নেবে, এখানে এগুলোর ব্যাপারে তো আমরা কোনো আলোচনাও শুনছি না। শুনছি না শুধু না জামাত বিএনপি। না, এই যে জামাত বিএনপি, দেখেন এই যে এটা আপনি একদম ইন্ট্রোডাকশনে বলেছেন যে জামাত বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যে জামাত বিএনপি এটাকে ব্যবহার করে সরকার ফেলে দিতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কথা। দেখুন, এরা ক্ষমতায় আসার অনেক আগে থেকে এই পলিটিক্যাল ন্যারেটিভটা দাঁড় করিয়েছে বেশ সাকসেসফুলি। মানে আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা এবং তাদের মানে সবচাইতে বড় সহযোগী যে ভারত সরকার বা ভারতীয়রা, তারা এই ন্যারেটিভটা একসঙ্গে কিন্তু প্রচার করে এটাকে স্টাবলিশ করেছে। সেটা হলো যে কোনো কাজের দায় যদি জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে যদি জামাত সংশ্লিষ্ট বলে একবার মানে একটা আওয়াজ তুলে দেওয়া যায়, তো সেটাকে যে কোনো নিষ্ঠুরতম উপায়ে দমন করা হালাল। এই জিনিসটা তারা প্রথমে দাঁড় করিয়েছিল। তারপরে একটা পর্যায়ে তারা এটার সঙ্গে বিএনপি কে যুক্ত করে নিল, বিএনপি জামাত কোনো কিছু হলে এটা বিএনপি জামাত করেছে, একটা প্যাকেজ করে ফেললো বিএনপি জামাত। এটা খুব সাকসেসফুলি তারা করেছে। আপনাকে তাদের সাফল্যটা স্বীকার করতে হবে, তারা এই কাজটা খুব সাকসেসফুলি করেছে। কিন্তু এর বিপরীত ন্যারেটিভ কেউ দাঁড় করাতে পারেনি সেভাবে। বিশেষ করে বাংলাদেশে যে মানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এবং তাদের আরে মিত্র জামাত ইসলাম,
তারা এটার পাল্টা কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি। ধরেন আজকের দিনে যে ঘটনাটা ঘটছে, যে ছাত্রদের আন্দোলনকে ঘিরে সরকার ক্ষমতাসীনরা বলছে যে সবকিছু ছাত্রদের ঘাড়ে সওয়ার হয়ে বিএনপি জামাত এটা করেছে সরকার ফেলে দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটার এত সহজ ন্যারেটিভ ছিল যেটা বিএনপি লোকেরা মুখে উচ্চারণ করতেও যেন সংকোচ বোধ করে, যে এই গভর্নমেন্টকে তো আমরা মানি না, এটা তো আমাদের দৃষ্টিতে একটা বেআইনি সরকার, অবৈধ সরকার যারা নির্বাচিত না, সুতরাং এই সরকারকে তো আমরা সব সময় ফেলে দিতে চাই। হয়তো আমাদের সক্ষমতাটাকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না, যে কারণে হোক সেজন্য আমরা ফেলতে পারছি না। আমরা তো এই ভুয়া ইলেকশন হতে দিতে চাইনি, কিন্তু সেটা করে তারা ক্ষমতায় থেকে গেছে। সুতরাং ছাত্র আন্দোলন তো ছাত্র আন্দোলন, আমরা তো প্রতি মুহূর্তে এদেরকে ফেলে দিতে চাই, এটার মধ্যে তো কোনো অপরাধ নাই। আমি যারা স্বীকারই করি না তাকে তো আমি প্রতি মুহূর্তে ফেলে দিতেই চাইবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই কথাটাও বিএনপির লোকেরা জোর দিয়ে বলতে পারছে না, অনেকটা একতরফা ভাবে ক্ষমতাসীনরা তাদের ন্যারেটিভটা প্রচার করছে এবং সবকিছু ছাপিয়ে, মানে আগেই বলেছি যে এখানে লাজ লজ্জা সংকোচের কোন রকম কোনো স্থান নাই। যে এরকম শত শত শিক্ষার্থী, তরুণ, কিশোর এরা মারা গেছে, খুন হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে, এই সমস্ত হত্যার বিচার কিংবা এটা নিয়ে তাদের পরিবার, তাদের বাবা মার কি অবস্থা, এগুলা নিয়ে খোদ শেখ হাসিনা থেকে শুরু করে তার সাঙ্গপাঙ্গরা কেউ কোনো কথা বলছে না। আপনি দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব নিয়েছেন উনি পরিবারের। না, ওকে, সেটা তো কি দায়িত্ব নিয়েছে সেটা আমি আপনি এবং দেশের মানুষ সবাই জানে। এগুলা আমরা দেখছি যে তিনি তার দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি কি ধ্বংসযজ্ঞ হয়েছে, কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে, তিনি এগুলো দেখছেন এবং সেগুলো মিডিয়াগুলো সেইভাবে ফোকাস করছে। তো এখন আসলে হয়েছে কি হাসিনা, আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে গত 15-20 বছর একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলো আনফরচুনেটলি মানে বাংলাদেশের মানুষ, আমরা বিশেষ করে অপোজিশন পলিটিক্স যারা করে এই ক্ষমতাসীনদের বিরুদ্ধে, তারা এটাকে প্রপারলি অ্যাড্রেস করে নাই, খেয়াল করে নাই এবং এই বিষয়টাকে সলভ করা কিংবা এটার একটা বিকল্প সমাধান খোঁজার চেষ্টা করেনি। সেটা হলো যে এই ক্ষমতাসীনরা তারা বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করেছে, তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের সমর্থক অন্যান্য ছোটখাটো দল বা গোষ্ঠী, এরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। আর যারা এই আওয়ামী লীগ এবং তার মিত্রদের বিরোধিতা করবে, এরা সব মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। তো এটা হলো তাদের একেবারে সবচাইতে স্ট্রং ন্যারেটিভ এবং মূল ফোকাস তাদের মানে প্রচার প্রপাগান্ডার ক্ষেত্রে। তো এর বিপরীতে যারা আওয়ামী লীগের বাইরে আছে বা বিপক্ষে আছে, এদের সবার তো একটা ঐক্য থাকার কথা ছিল। কিন্তু আমি শুধু রাজনৈতিক দলের কথা বলছি না, এই জিনিসটা দর্শকরা আসলে মাঝে মাঝে খুব ভুল বুঝে। আমি রাজনৈতিক অরাজনৈতিক সকল শক্তির কথা বলছি, যে তাদের মধ্যে একটা ঐক্য থাকার দরকার ছিল। কিন্তু আনফরচুনেটলি সেটা হয় যে বিএনপির ভেতরের অনেক লোক কিংবা বিএনপির দৃশ্যত শুভাকাঙ্ক্ষী অনেক লোক, এরা বরং আওয়ামী বিরোধী শিবিরের বহু লোককে ধরে ধরে ও ভারতের দালাল, সে ভারতের দালাল, অমুক ভারতের দালাল, তমুক ভারতের দালাল, এই বলে বলে আওয়ামী বিরোধী শক্তিটাকে আরো বিভক্ত করেছে, মানে আওয়ামী লীগের উপকার করেছে। দালাল ডক্টর বদিউল আলম মজুমদার ভারতের দালাল, এইরকম আপনি খুঁজে আরো বহু লোককে পাবেন। এখন এইটা তো তারা তাদের স্বার্থে মিডিয়া, শিল্প, সংস্কৃতি, তারপরে আপনার সিভিল সোসাইটি, এই সমস্ত ক্ষেত্রে তারা লোকজনকে কাছে টানে এবং তাদেরকে এক ধরনের রেসপেক্ট দেয়, এক ধরনের ভ্যালু দেয়, মূল্য দেয়। আমরা অনেক সময় দেখি অনেকে এই সিনেমার লোকজনকে বা কালচারাল জগতের লোকজনকে আমরা ট্রল করে, সোশ্যাল মিডিয়ায় ট্রল করে যে তারা নৌকা মার্কার পক্ষে ভোট চাইছে, হাসিনার পক্ষে কথা বলছে। ভাই তারা তো এখানে গুরুত্ব পাচ্ছে, ইম্পর্টেন্স পাচ্ছে, তারা রেসপেক্ট পাচ্ছে, তারা সুবিধা পাচ্ছে। তো তারা এদের বাইরে কি আর কেউ নাই? এদের বাইরে অনেকেই আছে, হয়তো তারা কোনো পক্ষে বলছে না অথবা নীরব থাকছে। এই আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তি এদেরকে কখনো দেয়নি, কিন্তু এদের প্রয়োজন আছে এটাও কখনো তারা বোঝানোর চেষ্টা করে। ফলে একতরফা ভাবে আওয়ামী লীগ এই জায়গাগুলো দখল করে